বর্তমানে ধর্ম উপাসনা আর ধর্ম উপাসনার মাঝখানে সামাজিক সচেতনতাবোধ কতটা থাকে সেইটা খোঁজার জন্য আমি ঘুরে ঘুরে বেড়াই। আমি নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করি এবং আপনাদেরকেও মোটিভেটেড করার জন্যে এই উদ্দেশ্য নিয়ে ঘুরি। তো চলুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি পুজো প্যান্ডেলের সামনে। তাদের আয়োজনের মধ্যে কি মোটিভেশনাল স্পিচেস রয়েছে, কি মোটিভেশনাল টকস রয়েছে, ওয়ার্ডস রয়েছে, আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব। চলুন ধীরে ধীরে পুজো প্যান্ডেলটা ঘুরে দেখব এবং যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথেও কথা বলবো। এক কথাতে আছে না, সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। তো গেট থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, কারণ মেডিটেশনকে গেটের সম্মুখে তুলে ধরা হয়েছে। আর যে মেডিটেশনের মধ্যে দিয়ে সমস্ত কিছু আমাদের সাকসেস, আমাদের সাফল্যের জন্য যা কিছু প্রয়োজন হয়, অধ্যবসায়ী, ধৈর্য এবং একাগ্রতা, তারপরে অনুশাসন, আমাদের এই অবাধ্য জীবনটাকে বাধ্য করতে গেলে যেগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন। তো ধীরে ধীরে চলুন, ভেতরে কি আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ পুজো প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে আপনার আমার জন্যে যা কিছু অপেক্ষা করছে দেখতেই পাচ্ছেন। ওপরে লেখা আছে সাফল্যের যে তালা, যে চাবি, সেটাকে খুলতে গেলে আপনাকে ব্যর্থ হতে হবে, আর ব্যর্থতার সাথে সাথেই আপনার কাছে এসে পৌঁছবে সাফল্য। এরপরে রয়েছে একাধিক কথাবার্তা, যেগুলো অবশ্যই মহাপুরুষদের বাণী, যে বাণী আমাদেরকে প্রত্যেকটা সময়তে মোটিভেটেড করে। আপনি আমি যদি কখনো বিপদগামী হয়ে যায়, সেই বিপদগামী অবস্থা থেকে পুনরায় আমরা আসতে পারি যে সোজা পথে, যার জন্যে সেইগুলোই হচ্ছে এই মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল ওয়ার্ডস। এখানে রয়েছে আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। অবশ্যই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো একজন মানুষ হিসেবে আমি যেন সফল হতে পারি। যদি একজন শিক্ষার্থী হই, যখন শিক্ষার্থী, তখন আমার লক্ষ্য আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। আমি যখন একজন একটা ভালো জব পেতে পারি। আমি যখন একজন অফিসের কর্মী, তখন যেন আমি ভালো করে আমার অফিসের কাজটা করতে পারি। কোনো অবস্থাতেই যেন বসের ভ্রুকুটির সম্মুখে আমাকে না পড়তে হয়। তো আমাদেরকে সেই সময়তে যেগুলো আমাদেরকে মোটিভেট করে সেগুলো হচ্ছে এই সমস্ত স্পিচ, এই সমস্ত কোটেশনস। আমরা আর একটুখানি ঘুরে দেখার চেষ্টা করি কি রয়েছে। দেখুন, মেডিটেশন এখানেও রয়েছে, আর এখানে রয়েছে মায়ের মুখখানা। এই আয়োজন এ প্রজন্মের কিনা সেটাও একবার জানার চেষ্টা করব, কারা করেছে। পরিচিতির সঙ্গে যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমাদের এই যে এবছরের আয়োজন ঠিক কার মাথা থেকে এলো? মাথা থেকে আসা বলতে আমরা মোটামুটি যে কজন মেম্বার আছি ক্লাবের, তো তারা সবাই মানে পুজোটা শেষ হবে তার নেক্সট ডে থেকে ভাবা শুরু করি যে নেক্সট ইয়ারে কি হবে। মানে 25-এর ভাবনাটা 24-এই শুরু হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো তোমরা তো প্রত্যেকেই এই জেনারেশনের, তো এই যে টোটাল যে ডেকোরেশন, এই যে শিল্পী ভাবনা, তো তোমরা কি নিজেরা করেছো নাকি বাইরে থেকে কাউকে পয়সা দিয়ে এনেছো? না, আমরা টোটালটাই নিজেরা। এবার মডেলগুলো যেগুলো মানে মেটেরিয়ালস যেগুলো আমরা বানানো সম্ভব না, যেমন সামনে মডেল আছে, তারপরে চাটা, এগুলো যেগুলো মেটেরিয়ালস দরকার সেগুলো আমরা বাইরে কিনেছো, আর বাকিটা যে সমস্ত লেখা বই সোলার কাজ সমস্তটাই আমরা বানিয়েছি। এবং শুধু এবার বলে না, প্রতিবারই আমরা যদি থিম করাই তাদের 90% কন্ট্রিবিউশনই আমাদের থেকে, আর 10% যেটা আমরা একবারেই পারবো না, প্যান্ডেল মেটেরিয়ালস, সেগুলো আমাদের কিনে নিতে হয়। আচ্ছা, মানে তোমরা নিজেরা হাতে করেই সবটা বানাও। এর মধ্যে একটা বাড়তি আনন্দ আছে, নিজেরা হাতে করে বানালে। সরস্বতী পুজোতে নিজেরা হাতে করে বানানোটার আনন্দই আলাদা। হ্যাঁ, অবশ্যই। আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে তোমরা এ প্রজন্মের হয়ে, যেখানে মনে হয়েছে যে মানুষের হাতে হাতে মোবাইল ঘুরে বেড়াচ্ছে, ট্যাবলেট ঘুরে বেড়াচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে সাকসেসের মূল কাণ্ডারি যাকে বই বলে তোমরা তুলে ধরেছো, ঠিক নিজেকে কোনো জায়গা থেকে কি এভাবে ইনফ্লুয়েন্স করেছো, বা কারোর কথাতে কি তুমি নিজে ইনফ্লুয়েন্স করেছো? ব্যক্তিগত প্রশ্ন এটা আমার। কারোর কথাতে ইনফ্লুয়েন্স হওয়ার থেকে নিজের কথাতে ইনফ্লুয়েন্স হওয়াটা আমার মনে হয় বেশি ভালো। এবার মোবাইল সবাই ইউজ করতে পারে, একটা সামান্য যার কাছে পুঁথিজ্ঞান নেই সেও ইউজ করতে পারে, এবং যার কাছে অনেক পুঁথিজ্ঞান আছে সেও ইউজ করতে পারবে। এবার মেন ব্যাপার হচ্ছে আমরা ছোটো থেকে শুরুই, মানে একটা বাচ্চা বয়স পৌঁছালেই তাকে স্কুলে ভর্তি করা। একদম স্কুলে ভর্তি করার কারণটা কি, তার শিক্ষাটা আগে প্রয়োজন। একদম। এবং সেই ভাবনা থেকেই যে যেহেতু শিক্ষাটা শুরু বই দিয়েই, তো সেই ভাবনা থেকেই থিমটা করা, এবং তার মধ্যে আরও বিভিন্ন গেটে যেটা আছে বিভিন্ন। তার মানে তুমি এখনো পর্যন্ত যেখানে এসে পৌঁছেছো,
মানে জীবনের প্রত্যেকটা দিন যে অতিবাহিত করছো বাবা মার সাথে, বন্ধু বান্ধবদের সাথে, সমস্ত যা কিছু আসছে তোমার সোর্স অফ নলেজ সেটা বই থেকেই, তাই না? হ্যাঁ, বই থেকে অবশ্যই, প্লাস নতুন জেনারেশন যেটা আসছে, বিজ্ঞান আমরা সাহায্য নিতেই হবে, স্বাভাবিক। বিজ্ঞান, আমাদেরকে যদি বিজ্ঞান চর্চাও করতে হয় সেক্ষেত্রেও আমাদের বইয়ের দ্বারস্থ হতেই হবে। অবশ্যই। উইদাউট বুকস কিছু হওয়া সম্ভব না। না। খুব ভালো থাকবে, খুব ভালো আইডিয়া, ভালো থাকবে। একটা কথাই বলতে হয়, এই জেনারেশন যদি বইকে অবলম্বন করে এগোতে থাকে এর থেকে ভালো আমার মনে হয় আমাদের আগামী দিনে ভালো প্রাপ্তির রাস্তা আর কিছু হতে পারে না। তো এভাবেই ভাবনা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বই হলো সাফল্যের সোপান। সরস্বতী পুজো উপলক্ষে এই উপদেশমূলক থিমটা তৈরি করেছে কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার পরিচিতি সংঘ। এই পরিচিতি সংঘ রয়েছে পরিচিত নদী অঞ্জনার তীরে। এরপরে যে থিমটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটাও অঞ্জনার তীরে গড়ে ওঠা আরেকটি বারোয়ারি, অঞ্জনাপাড়া বারোয়ারি। আসুন ধীরে ধীরে দেখাই সেই অঞ্জনাপাড়া বারোয়ারির গড়ে তোলা থিমখানি। বর্তমান দিনে প্রত্যেকটি মানুষ সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট হয়ে গেছে। তারা নিজের ঘুমকে নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে। অঞ্জনাপাড়া বারোয়ারির প্রত্যেকটি সদস্য সেইটাই তুলে ধরার চেষ্টা করেছে। এ পৃথিবীতে কোনো শিশু আসার পর থেকে সে অ্যাডিক্টেড হয়ে যায় মোবাইল ফোনে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সমস্ত কিছুতে তারা ভিডিও দেখে নিজেদের খাবারটা খাওয়ার চেষ্টা করে। এখানে তারা তুলে ধরেছে যে ফিডিং বোতল, সেই ফিডিং বোতলে রয়েছে সোশ্যাল মিডিয়ার মতো কতগুলো অ্যাপ্লিকেশন। মানে বোঝানোর চেষ্টা করেছে যে ছোট থেকেই অ্যাডিক্টেড হয়ে পড়ে দুধের সাথে সাথে মোবাইল ফোনে। এরপরে একজন মানুষকে ঘুম পাড়াচ্ছে মোবাইল ফোন, সেটাকেও তারা তুলে ধরেছে। মানে বোঝানোরই চেষ্টা করেছে যে মানুষ কতটা মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এরপরে দেখাচ্ছে যে মা বাচ্চাকে পড়াতে বসেছে, সে যখন পড়া পারছে না, মা যখন তাকে জিজ্ঞেস করছে কি আছে তোর মাথায়, ঠিক ওরা বোঝানোর চেষ্টা করেছে ছেলের পড়া মাথায় থাকবে কি, ওর মাথাতে তো রয়েছে মোবাইল ফোন। সুতরাং মোবাইল ফোন যে কতখানি ব্রেনকে হ্যাম্পার্ট করছে, কতখানি এই ছাত্র সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, সেটাও কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেছে। প্রত্যেকটি জায়গাতে, এই আয়োজনের প্রত্যেকটি জায়গাতে তারা ধাপে ধাপে মোবাইল ফোনকে কাঠগড়ায় তুলেছে। এখানে রয়েছে ফ্রি ফায়ার, পাবজির মতো খেলা, যেখানে বই পড়া বাদ দিয়ে শিক্ষার্থী মত্ত রয়েছে অনলাইন গেমে। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। অনেক বাবা মা অত্যন্ত কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তার ছেলেকে সামনে। মোবাইল ফোন যখন অমাবস্যা তিথি চলছে, প্রকৃতপক্ষে অমাবস্যা তিথিতে চাঁদ থাকে অন্ধকারময়, কিন্তু বিছানায় শুয়ে থাকা ছেলেটার মোবাইল ফোনের আলোতে চাঁদ পর্যন্ত আলোময় হয়ে তার যেন পূর্ণিমার অবস্থা। এরপরে পুতুল নাচ, যে পুতুল নাচের যে পুতুলটা দেখছেন সেই পুতুলটাকেও ওপরের যে মাউস, সেই মাউস দিয়ে তাকে নাচানো হচ্ছে। অর্থাৎ মানুষ এইভাবে, শুধুমাত্র পুরুষেরা নয়, মেয়েরাও নেচে চলেছে সোশ্যাল মিডিয়াতে। এরপরে একজন রোগী যে ওষুধ, তার কিন্তু সেই ওষুধটাও সোশ্যাল মিডিয়া নামক সেলাইনের মাধ্যম দিয়ে চিকিৎসা হচ্ছে। তারপরে রয়েছে একজন মেয়ে যে মোবাইল জেলে বন্দি হয়ে গেছে, অর্থাৎ তার বাইরের পরিবেশটা কি রয়েছে, কি ঘটনা ঘটছে, সেই সমস্ত সম্বন্ধে সে ওয়াকিবহাল নয়। সে গোটাটাই মত্ত করে রেখেছে, নিজেকে আবদ্ধ করে রেখেছে মোবাইল ফোনের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে গিয়ে যারা এবছরের সরস্বতী পুজোর আয়োজনটা করেছে, মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বোধ তুলে ধরার চেষ্টা করতেই যে মোবাইলে আকৃষ্ট হয়ে আজকের জেনারেশন যে সত্যি করেই মাঠ ভুলতে চেষ্টা করেছে, এক প্রকার মাঠ যেন তারা ভুলেই গেছে। যারা এই আয়োজন করেছে, যারা চেষ্টা করছে আগামী জেনারেশনকে মাঠমুখী করতে, চলুন তাদের সাথে একটু কথা বলি। ভাই, তোমরা যে
এই সরস্বতী পুজোতে সোশ্যাল মিডিয়ার কাঠ গড়ায় তুলেছ, মাথাতে কোন ঘটনার থেকে এটা এলো? আসলে দেখো, আমাদের ছোটোবেলায় যেমন আমরা মাঠে ঘাটে খেলাধুলা করতাম, ঠিক আছে, বৃষ্টি পড়লেই আমাদের ফুটবল টুটবল নিয়ে বেরোনো, ঠিক আছে, একটা আলাদা আনন্দ, বন্ধু বান্ধব দেখতাম, পড়াশোনা বাদ দিয়ে খেলামেলা সবই করতাম। এখন সেই জিনিসটা আর নেই। এখন মানুষ বাচ্চা জন্মালেই ও মোবাইল ছাড়া খায় না, এটা খেয়াল করেছো? একদম একদম, এটা খুব মানে তোমার একটা যে সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যে তোমার যেটা চেতনা রয়েছে, এটার জন্য তোমাকে কুর্নিশ করতে হচ্ছে প্রথমে আমাকে। সত্যি করেই আজকের দিনে ছোট বাচ্চাদেরকে মোবাইল না দিলে খায় না। তারপরে আর কোন ভাবনা আছে তোমার মাথা থেকে এলো যে মানুষকে বোঝানো দরকার? মানুষকে অবশ্যই বোঝানো দরকার। যেমন মোবাইলে যেমন অনেক ক্ষতি আছে, যেমন ভালো আছে ক্ষতিও আছে। বাচ্চাদের হাতে মোবাইলটা দেওয়া উচিত কেন? কারণ সে পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণের জন্য যদি দেওয়া হয় সে ঠিক আছে, কিন্তু যখন সে বাচ্চাটা ছোটোবেলার থেকে মোবাইলটা দেখবে তোর চোখের ক্ষতি হবে, ঠিক এক সময় ওর কোনো না কোনো রোগ হবে। সেই জন্য মানে হ্যাঁ, ওর জন্য তোমাদের যে এই যে থিম আয়োজন, এর মধ্যে দেখলাম যে এক জায়গাতে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সমস্তগুলো দিয়ে সেলাইন টানানো হচ্ছে। তা মানে রোগীকে সারানোর চেষ্টা করা হচ্ছে, মানে ও অ্যাকচুয়ালি মোবাইল সিকনেস হয়েছে, তাই না? সোশ্যাল মিডিয়ার জন্য অসুস্থ হয়ে গেছে। একদম একদম। কি নাম তোমার ভাই? আকাশ হালদার। কি বারোয়ারি তোমাদের? আমাদের অঞ্জনা পাড়া বারোয়ারি। ভালো থাকবে, খুব ভালো চিন্তা ভাবনা। সত্যি কথা বলতে এ প্রজন্ম যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যায়, যে সমস্ত ব্যাধিগুলো ইতিমধ্যে আমাদের প্রত্যেকের জীবনে চেপে বসতে চলেছে, এ প্রজন্ম যদি মোবাইলের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে গিয়ে আঙ্গুল তুলতে শুরু করে, তবে মনে হয় তার ফল সুদূর প্রসারী হবেই হবে। একদিন সবাই জাগবে, সোশ্যাল মিডিয়াকে ঠিক প্রয়োজনেই ব্যবহার করবে, নিত্যদিনের প্রতি মুহূর্তের সঙ্গী করার চেষ্টা তারা করবে না। সঞ্জয় থটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজনের জন্যই উদ্যোক্তাদের প্রত্যেকটি অঞ্জনাপাড়া বারোয়ারির সদস্যকে কুর্নিশ। তাদের আগামী চিন্তাভাবনা প্রতি মুহূর্তে বাস্তবায়িত হোক এই কামনাই করছি। মোটিভেটেড হওয়ার জন্য ঘুরে বেড়াই, এই পুজো প্যান্ডেল ঘুরে আমি মোটিভেটেড হয়েছি। আশা করছি আপনারাও মোটিভেটেড হবে। সঞ্জয় থটস ইউটিউব চ্যানেল সবসময়তে সমাজের ঘটে চলা বিভিন্ন ঘটনাগুলো থেকে যেমন অ্যাডমিন হিসেবে আমি মোটিভেটেড হই, তেমনি আপনাদেরকেও মোটিভেটেড করার চেষ্টা করি। ভালো থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।